জানি আপনারা এই মুহূর্তে কি ভাবছেন। সোসাইটিতে এই ধরনের মেয়েদের অ্যাকসেপ্ট করা হয় না, আর সমাজে এই ধরনের বাচ্চাদের কোনো প্রয়োজনও নেই। কিন্তু আমার প্রয়োজন ছিল, তাই আমি ভাবলাম নম্রতাকে থাকার একটা ব্যবস্থা করে দেওয়া উচিত। সিং পরিবার, যেখানে বীর আর তনু ওকে লালন পালন করে বড় করলো। তনু নম্রতাকে ওর সমস্ত সংস্কার শিক্ষা দিয়ে বড় করে দিল, কিন্তু রক্তের কি হবে? সেই জন্য নম্রতা, তোমার স্ত্রী এবং তোমার বৌমা সান্ধু পরিবারের আদর্শ মেয়ে হওয়া সত্ত্বেও একজন ক্রিমিনালের অবৈধ সন্তান হয়ে থেকে গেল। আর রইল নূরের কথা। তাহলে নূর জ্যাসমিন সান্ধুর মেয়ে, কারণ জ্যাসমিন সান্ধুর একটাই মেয়ে ছিল, যাকে জ্যাসমিন কয়েক বছর আগে এখানে ছেড়ে কানাডা চলে যায়। কারণ ও জানতো যে নূরকে ভালো সংস্কার দিতে পারে একমাত্র রূপী সান্ধু আর তার স্ত্রী দুজনে মিলে। নূরকে ভালো সংস্কার জ্যাসমিন নিজে কোনোদিনই দিতে পারতো না। কিন্তু যে কথাটা সান্ধু জানে না সেটা আপনি জানলেন কি করে? ইটস আনবিলিভেবল। আমি এইসব কিছু বিশ্বাস করি না। তাহলে এবার বিশ্বাস করবে, কারণ কানাডার জ্যাসই হলো আসলে জ্যাসমিন সান্ধু। কি হলো? ও আই সি, শকড হয়ে গেছেন বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমি হলাম জ্যাসমিন সান্ধু, আর তোমাদের জন্য কানাডার জ্যাস। আমি হলাম সেই জ্যাসমিন যে কয়েক বছর আগে নিজের সন্তানকে এখানে রেখে কানাডায় চলে যায়, আর আমি হলাম সেই জ্যাসমিন যে একটা বাচ্চাকে হসপিটাল থেকে চুরি করে আর সেই বাচ্চাকে বীর আর তনুর কোলে রেখে চলে যায়। আমার তো মনে হয় আমি নম্রতার ওপর এক প্রকারের দয়াই করেছি। আমি ওকে সিং পরিবারে বড় হওয়ার সুযোগ করে দিলাম। সেই জন্যই তো মেয়েটার মাথার ওপর থেকে ক্রিমিনালের মেয়ে হওয়ার ট্যাগটা, ক্রিমিনালের অবৈধ মেয়ে হওয়ার ট্যাগটা সরল। আপনি এখানে কি করছেন? আর এইসব কি বলছেন আপনি? নম্রতা, তুমি চিনো এনাকে? হ্যাঁ, আমি চিনি। হ্যালো নম্রতা, হোয়াটস আপ গার্ল? কেমন আছো তুমি? কি চলছে আজকাল? আঙ্কেল, অদিত, আপনারা ওনার কথা একদম বিশ্বাস করবেন না। উনি সব মিথ্যে কথা বলছেন। সত্যিটা কি সেটা আমি বলছি। এই যে মহিলা যে এখানে দাঁড়িয়ে আছে না, ইনি আমার আর নূরের বায়োলজিক্যাল মাদার, আমাদের সো কল্ড মা। আমার জন্মের পরেই তো আমাকে ছেড়ে গেছিলেন, আর 6 বছর বয়সে নূরকে। তারপরে উনি একবারও পেছনে ফিরে আমাদের দিকে তাকানোনি। না আমাদেরকে নিয়ে কোনোদিন ভেবেছেন, না এখন ভাবেন। মনে হয় আমাদের সবাইকে ছেড়ে চলে যাওয়ার পর না আপনি ঝামেলা মুক্ত ছিলেন। ওই জন্যই তো এত সুন্দর করে সেজে গুজে এসছেন আপনি। আপনার সম্বন্ধে কত কিছু শুনেছি। না নিজে শান্তিতে বাঁচেন, না অন্য কাউকে শান্তিতে বাঁচতে দেন। এইটাই তো আপনার স্বভাব, না? কেন আপনি আমাকে ছেড়ে চলে গেছিলেন? আর তারপরে নূরকে। তাহলে আপনি কেন ফিরে এলেন? আমাদের জীবনের সুখ কেড়ে নেওয়ার জন্যে? আপনার স্বভাব কি এতটাই খারাপ যে আপনি অন্য কারোর সুখ একদমই সহ্য করতে পারেন না? আর এখন আপনি আপনার নিজের মেয়েদের সুখ কাটতে এসেছেন। আর আপনি যে আমাকে আপনার মেয়ে ভাবেন না, তাতে আমি খুব খুশি। কিন্তু দয়া করে আমার নামে বদনাম রটাবেন না। হ্যাঁ, এইবারে আমি বুঝেছি। আপনি আমাকে ক্রিমিনালের মেয়ে বলে নিজের গিল্ট ক্লিয়ার করতে চাইছেন না? যে মেয়েটাকে আমি ছেড়ে গিয়েছিলাম সে তো আমার মেয়ে ছিলই না, তাই না?
তো আপনার নিজের মেয়ে ছিল না, ওকেও তো আপনি ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু আপনি না এইসব জিনিস নিয়ে একদম চিন্তা করবেন না, কারণ আপনাকে না কেউ মনেও করে না, কেউ একবারও বলে না যে কেন জ্যাসমিন তার 2 মেয়েকে ছেড়ে চলে গেল। আর যখন আপনাকে সবাই একটা খারাপ স্বপ্নের মতো ভুলে গেছে, তখন আপনার ফেরত আসার কারণটা কি? কেন আপনি আমার অস্তিত্ব নিয়ে, আমার মা বাবাকে নিয়ে এত বড় একটা বদনাম রটাচ্ছেন? আমি আপনার কি ক্ষতি করেছি যে আপনি আমার ক্ষতি করতে এসেছেন? যদি তোমার মা বাবা এতই সত্যবাদী হয় তাহলে যাও গিয়ে জিজ্ঞেস করো তোমার বাবা মাকে, তুই তোমার থেকে এত বড় কথাটা লুকিয়ে গেল কেন? কেন বলছি না তোমাকে যে তোমার আসল মা বাবা কে? তোমরা কি আমার রিয়েল মা বাবা নও? তোমার মায়ের নাম জ্যাসমিন, নূরের মা, ওই তোমারও মা। আগেও আপনি এইভাবে আমার জীবনে আমার অস্তিত্বকে চ্যালেঞ্জ করেছিলেন, তখন আমি 6 বছরের ছিলাম। কিন্তু তখন না আমার কাছে ওপরওয়ালার আশীর্বাদ রূপে তখন আমার কাছে আমার মাম্মা বাবা ছিল। তখন ওনারা আপনার এই বিষিয়ে দেওয়া অপবাদ মুছে দিয়েছিল। ওনারা আমার ওপর বিশ্বাস করেছিল, ওনারা আমাকে এতটাই ভালোবেসেছিল যে আমি আজও মনে জোর নিয়ে চলতে পারি। আর আমার মনের জোর এতটাই যে আমি নিজেকে আর আমার পরিবারকে আপনার ছলনা থেকে বাঁচানোর সাহস রাখি। আরে নম্রতা, খারাপ লাগছে তোর? রাগ হচ্ছে বুঝি? রাগ তো হওয়ারই কথা। আচ্ছা দেখ, তুই আমার কথাটা বোঝ। আমি কি করে যে বোঝাই তোকে। দেখ, একবারে তো এই পকোড়াটাকেও আমরা গিলতে পারি না নম্রতা। আর এটা তো আমি তোকে তোর গোটা জীবনের সত্যিটা বলে দিলাম। অন্যদের আর তোরও অ্যাকসেপ্ট করতে একটু সময় তো লাগবেই, বাট ইটস ওকে। সময়ের সঙ্গে সঙ্গে তুইও অ্যাকসেপ্ট করে নিবি। তুই এত টেনশন করবি না নম্রতা। আয় তুই চল, একটু রেস্ট কর, জল টল খা, বিশ্রাম কর, তারপর কথা বলা যাবে। রুদ্রশেখর, বলো না তোমার বৌমাকে ভদ্রভাবে যাতে কথা বলে আমার সাথে। আঙ্কেল, অদিত, আপনারা ওনার কথা একদম বিশ্বাস করবেন না। উনি একজন সাংঘাতিক মহিলা। যে কোনো কারোর জীবন নষ্ট করে দেওয়া ওনার পেশা। যেরকম উনি আমার মাম্মা বাবার সাথে করেছেন, বারবার ওনাদের জীবনে সমস্যা তৈরি করেছেন আর বারবার ওনাদের বিয়ে ভাঙার চেষ্টা করেছেন। অন্যদের জীবন নষ্ট হতে দেখে উনি আনন্দ পান, মজা পান তাতে। আমার থেকে ভালো আর কে জানে নাকি? নিজের বোন আর তার স্বামীকে শেষ করে আমার সাথে নাটক করে গেছে। গেট আউট, বেরোন, বেরোন এখান থেকে। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। রুদ্রশেখর, তোমার বৌমা তো আমাকে ধাক্কা মেরে বের করে দিচ্ছে। ঠিক আছে তাহলে চলেই যাচ্ছি। নম্রতা, জাস্ট শাট আপ। আমরা তো কথা বলছিলাম, আমরা সবকিছু বুঝে নিচ্ছি। আন্টি, আরে বাবা, অর্ধেক মুহূর্ত তোমার বউ নষ্ট করে দিল আর বাকি মুহূর্তটা তুমি নষ্ট করে দিচ্ছ। তোমাকে আর কোন ভাষাতে বলবো বলো তো? ডু নট কল মি আন্টি, আমার নাম জ্যাজ, আমাকে জ্যাজ বলে ডাকবে। ওকে, আই এম সরি জ্যাস। আমি শুধু আপনাকে এটাই জিজ্ঞেস করতে চাইছি, এইসব কিছু আপনি কেন করছেন? এরকম গল্প কেন শোনাচ্ছেন যা আজ পর্যন্ত কেউ শোনেনি? খবরদার যদি তুমি এটাকে গল্প বলেছ। এটা একটা গোপন কথা, এটা একটা লুকোনো তেতো সত্য কথা, ডার্ক সিক্রেট, ইউ নো। আর এই ডার্ক সিক্রেটের ওয়েবসাইটটা আছে জ্যাসমিনের কাছে। আর এই ওয়েবসাইটে শুধুমাত্র সেই লগ ইন করতে পারবে যার কাছে আমার পারমিশন থাকবে, তার মানে জ্যাসমিনের পারমিশন। কিন্তু আমরা কি করে বিশ্বাস করবো আপনি যা বলছেন সব সত্যি? দেখো ওদের ব্যাপারটা কি বলতো, যে আমার কাছে না টাইম পাসের জন্য ফালতু সময় আছে আর না আমার এসবের শখ আছে। তোমার মানতে হলে মানো, না মানতে হলে মেনো না। কিন্তু নম্রতা আমার মেয়ে নয়, আমি নম্রতার মা নই। হ্যাঁ, নূরের ব্যাপারে আমি বলতে পারি, নূর আমার মেয়ে হয়, আমি নূরের মা হই। কি প্রমাণ আছে আপনার কাছে? এই কথাটার কি প্রমাণ আছে বলুন? প্রমাণ? আমি কোথা থেকে আনবো প্রমাণ? চলো একটা ডিএনএ টেস্ট করিয়ে প্রমাণ করে দিচ্ছি, তাহলেই তুমি সব বুঝতে পেরে যাবে যে কে কার মা আর কে কার বাবা। ঠিক আছে,
চলুন তাহলে আজই চলুন, আর ডিএনএ টেস্টটাও করা যাক, তাহলেই জেনে যাওয়া যাবে যে আমি আপনার মেয়ে কিনা। চলুন, এক্ষুনি চলুন। হায়, প্রথমবার মনে হচ্ছে যে যাক, কোনো একটা কথা তো তোমার আমার সাথে মিলল। এই সব জিনিসের জন্য তো আমার কাছে সময় সময়। চলো চলো পড়ে নি টেস্টটা। একটা কথা শুনে রাখ, আমি জানি যখন তুই জন্মেছিলিস তখন তোর কাছে কোনো চয়েস ছিল না। তখন হয়তো তুই কোনো গরিবদের হাসপাতালে জন্মেছিলিস, বাট এখন যখন তোর কাছে তোর সত্যিটা টেস্ট করার সময় এসে গেছে না, তখন তুই আমাকে তোর পছন্দের হাসপাতালে নিয়ে যেতে পারিস। তাহলে বল, কোথায় যাবি? সরকারি হাসপাতালে নাকি এই শহরের কোনো ফেমাস প্রাইভেট হসপিটালে যাবি? ও, ভুলে গেছিলাম যে এখন তো তোর বিয়ে হয়ে গেছে না, তাহলে আগে তোর হাজবেন্ডের থেকে পারমিশন নিতে হবে। অদিত, আই হোপ তোমার কোনো প্রবলেম নেই। না হলে কে জানে পরে তুমি আমার কাছে এসে বলবে যে কাল খবরের কাগজে আমাদের দুজনের বিয়ের ছবি ছাপানো হয়েছিল আর আজ আমার স্ত্রীর ডিএনএ টেস্টের রিপোর্ট ছাপা হয়েছে। একে এখন কিছু বলাটা ঠিক হবে না। দেখা গেল এই হয়তো আমাদের সম্মানের ডিএনএ টেস্ট করিয়ে দেবে। অদিত, ওনার কথায় একদম পাত্তা দিও না কিন্তু। দেখো, তুমি এসব বন্ধ করো। তুমি এরকম কিছুই করবে না। চুপ করো তোমরা দুজন। ম্যাডাম দেখুন, আমরা যদি ডিএনএ টেস্ট করাই না তাহলে সমাজে আমরা আর মুখ দেখাতে পারবো না। আমার কাছে তো প্রমাণও আছে রুদ্রশেখর। বলো, লাগবে তোমার প্রমাণ? কি রকম প্রমাণ? আমার বাবা রূপী সান্ধু। দাদু? হ্যাঁ নম্রতা, তোর দাদু। আরে তোমার দাদু তো তার মনে অনেক গোপন কথা লুকিয়ে রেখেছে, আর তার মধ্যে একটা গোপন কথা এটা। এক মিনিট, তার মানে রূপঙ্কর বাবু সব জানতেন, আর তা সত্ত্বেও উনি আমাদের কিচ্ছু জানাননি। উনি আমাদের ঠকিয়েছেন, তাহলে মিথ্যে বলেছেন। না আঙ্কেল, এইরকম হতেই পারে না। আমার দাদু এরকম করতেই পারে না। এই কথাটা সত্যি হতেই পারে না। আর যদি এই কথাটা সত্যি হতো তাহলে আর কাউকে না বললেও আমার দাদু এই কথাটা আমায় নিশ্চয়ই বলতো। ইউ প্লিজ শাট আপ। আমি একদম ঠিক বলেছিলাম, তোমার পরিবার হলো মিথ্যেবাদী। তোমরা এত বড় বড় সব কাণ্ড করেছো, আশ্চর্য। আরে অদিত, নিজের নতুন বউয়ের সাথে কেউ এভাবে কথা বলে নাকি? সরে যাও, ওর সামনে থেকে সরে যাও তুমি। নম্রতা, তুই আর টাইম ওয়েস্ট করিস না সোনা। আরে তাড়াতাড়ি তোর দাদুকে ফোনটা করে এখানে ডেকে আন। তা না হলে কিন্তু সবার রাগ, সমস্ত সাসপেন্স সবকিছু তোর উপর এসে পড়বে। ওনাকে ডাক আর জিজ্ঞেস কর ওনাকে, তারপর বলবেন উনি যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। চল, তোর কাজটা না হয় আমি সহজ করে দিই। আমি নিজেই বরং আমার পিতৃদেবকে একটা ফোন করি। অনেকদিন ধরে জিজ্ঞাসাও করা হয়নি কেমন আছে। এই বাহানায় একটু কথাও হয়ে যাবে, তাই না? এই ভাই, আমি বলি চ একবার মন্দিরে ঘুরে আসি। ওপরওয়ালার কৃপায় আমাদের দুই নাতনির বিয়ে যখন ভালো ঘরে হয়ে গেছে, একবার আশীর্বাদ নিয়ে আসি ওখান থেকে। আমার খুব মন করছে। এটা তুমি দারুণ কথা বলেছো দাদা, আমারও ইচ্ছে করছে। আর আমরা তো নম্রতার জন্য প্রার্থনাও করতে পারি। এই বিয়েটা ওর জীবনে একটা ঝড়ের থেকে কম নয়। জানি না ওর জীবনে চলার পথে কি কি সমস্যা আসতে পারে, যার সঙ্গে ওকে লড়তে হবে আর নিস্তারও পেতে হবে। ইন্টারন্যাশনাল নাম্বার। জেসমিন। কে ফোন করেছে গো? রং নাম্বার। জেসমিন ফোন করছে কেন? দিদি, এত বছর পর আমার কথা মনে পড়লো কেন ওর? জানি না কি বলতে চায়, কিন্তু কথা বলতে হবে আমায়। আরে হ্যালো বাবা, প্রণাম নিও আমার। আমি তোমাকে খুব মিস করছিলাম, তাই ভাবলাম একটা ফোন করে নি। কিন্তু আমি তোর মুখটাও দেখতে চাই না।
ফোন কেন করেছিস? এত বছর পর চাইছিস কি তুই? তোমার মনে হয় আমি চাইলেই কিছু পেয়ে যাব? সত্যি যদি এরকমটা হতো বাবা, কিন্তু আফসোস আমার চাওয়ায় এখানে কিচ্ছু হয় না। আমি জানতে চাই তুই ফোন কেন করেছিস, বল। করতে তো চাইনি, কিন্তু করতে হলো। আসলে কিছু ইনফরমেশন দরকার ছিল তোমার থেকে নম্রতার ব্যাপারে। নম্রতা? নম্রতার ব্যাপারে কি জানতে চাস তুই? আরে কি গো বাবা, স্মৃতিশক্তি বড় তাড়াতাড়ি চলে যাচ্ছে না তোমার? মনেই নেই তোমার কোনো কিছু? ভুলে গেছো নাকি? ভুলে গেছো নাকি যে লেটারটা পাঠিয়েছিলাম তাতে কি লেখা ছিল? নম্রতা আমার রক্ত নয়, ও আমার মেয়ে নয়, আমি ওকে জন্ম দিইনি। দেখ জাসমিন, তুই কিচ্ছু করবি না। তনুর জীবন তুই শেষ করে দিয়েছিস, কিন্তু তুই নম্রতা জীবন কিছুতেই শেষ করতে পারবি না। শুনেছিস তো তুই? উফ বাবা, তোমার এই অস্থিরতাটাই আমি সহ্য করতে পারি না। যেটা তোমার মনে আর মাথায় আগে তনুর জন্য ছিল, আর এখন নম্রতার জন্য আছে। বাট আই প্রমিস ইউ, আমি কিচ্ছু করব না। ব্যাস তুমি তাড়াতাড়ি চলে এসো আমার সঙ্গে দেখা করতে। আর কতদিন হয়ে গেল বলো তো তোমার আশীর্বাদ নেওয়া হয়নি? আর তারপর অনেক দিন হয়ে গেল তোমাকে একটু জড়িয়ে ধরা হয়নি। তাড়াতাড়ি এসো না। তুই ইন্ডিয়াতে আছিস? কোথায় আছিস তুই? তোমার নতুন আত্মীয় রুদ্রশেখরের অফিসে আছি আমি। দেখ জাসমিন, জাসমিন, বেআই মশাইয়ের অফিসে কি করছে ও? আর ওখানে দাঁড়িয়ে আমাকেও ওই চিঠির ব্যাপারে কেন জানতে চাইছে? এক্ষুনি আসবে তোমার দাদু তোমার জীবনের সিদ্ধান্ত নিতে। স্যার, আমার জীবনের সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি। এই মিশনটা খুব ইম্পর্ট্যান্ট। আমার প্রাণের পরোয়া আমি করি না। আপনি শুধু অর্ডার দিন। ওরা কিছু মানুষকে বন্দি করে রেখেছে, শুধু ওদের কি বাঁচাতে চাই। একবার ভালো করে ভেবে নাও ঈশান, খুবই ডেঞ্জারাস ওই জায়গাটা। ওর কাছে অটোমেটিক ওয়েপন্স রয়েছে, আর আমাদের কাছে একটা গুলি চালানোরও পারমিশন নেই, কারণ এর ফলে কোনো নির্দোষের প্রাণ যেতে পারে। তুমি চাইলে তোমার সিদ্ধান্ত এখনো বদলাতে পারো। আমি সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবি স্যার, সিদ্ধান্ত নেওয়ার পরে নয়। আর সিদ্ধান্ত নিয়ে ফেলেছি স্যার, সামনে এগিয়ে যাওয়ার। আপনি শুধু অর্ডার দিন। প্রাণ চলে গেলেও মানুষ শহীদ বলবে স্যার, কিন্তু ওদের আমি ছাড়বো না। আমি কথা দিলাম আপনাকে। ওকে, মুভ অন। থ্যাংক ইউ স্যার। দাদা, পুলিশ আসছে পেছনে। আসতে দে ওদের, আজকে কেউ বেঁচে ফিরবে না। এত বড় মিথ্যে বলেছেন আপনি আমাদের। উত্তর দিন, চুপ করে আছেন কেন? নম্রতার আসল বাবা মা কারা? ও সত্যি সত্যি একজন ক্রিমিনালের মেয়ে? বলুন। বলো না দাদু, ওনাদের বলো যে আমি তোমারই নাতনি, তনু মাম্মা আর বীর বাবার মেয়ে। তুমি আমার দাদু, তুমি আমার ফ্যামিলি। বলো না দাদু। দাদু এদিকে দেখো। দাদু কিছু তো বলো ওনাদের যে আমি ক্রিমিনালের মেয়ে নই। বলে দাও ওনাদের যে এই মহিলা আমাকে জন্ম দিয়ে তনু মাম্মার কাছে ছেড়ে রেখে গেছিল, আর কেন জানি না এখন ফেরত এসে যাচ্ছে তাই বলে যাচ্ছেন। বলো না দাদু। বাবা, এই সত্যিটা আমরা নম্রতাকে কখনো জানাতে পারবো না। তোমার দাদু আর মুখ খুলবে না নম্রতা?
বলার থাকলে আগেই বলে দিত। বলো না দাদু, তুমি কিছু বলছো না কেন? তুমি চুপ করে কেন আছো? বলো না দাদু, সবাইকে বলো তুমি কেন চুপ করে আছো? আমার জীবনের প্রশ্ন উঠছে দাদু, প্লিজ বলো কিছু। উনি যা বলছেন সেগুলো কি সত্যি? আমি কি ক্রিমিনালের মেয়ে? তুই আর কোথাও পালাতে পারবি না, নিজেকে আইনের হাতে তুলে দে। তুই আমার হাত থেকে বাঁচলে তবেই তো আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবি। একজন পুলিশ অফিসারকে গুলি করবি? চালা গুলি। চালা গুলি। এই বড় বড় কথাগুলো ততক্ষণই বলতে পারবি যতক্ষণ না এই গুলি তোর বুক ভেদ করে চলে যায়। তোর কাল আমি। চ্যালেঞ্জ করিস না আমাকে, গুলি চালিয়ে দেব আমি, এক্ষুনি শেষ করে দেব। করলাম চ্যালেঞ্জ। চালা গুলি। কি করছে? জীবন নিয়ে খেলা করছে। কি হলো, চালা। আরে বাবা বলো না সবাইকে। আরে তখন বলবে নাকি যখন এরা সবাই মিলে নম্রতাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে? বলে দাও সত্যিটা, যে নম্রতা একজনের অবৈধ সন্তান, একজন ক্রিমিনাল, একজন খুনির মেয়ে। বলে দাও। জেসমিন, বাজে কথা বন্ধ কর। ও কিনা খুনির মেয়ে। আরে খুনি তো তুই, যে আজ পর্যন্ত নিজের বাবা মাকে, নিজের বোনকে, নিজের পরিবারের প্রত্যেকটা প্রিয় মানুষকে খুন করেছিস। আসামি তো তুই। তুই একটা নিষ্পাপ বাচ্চাকে ওর মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তনুর কোলে রেখে দিয়ে তুই চলে গিয়েছিলি তোর আর অমৃতের সন্তান বলে। আরে জেলে তো তোর কাটানো উচিত, শাস্তি তো তোর পাওয়া উচিত, যে আর একবার নিজে 6 বছরের বাচ্চাকে আমাদের বাড়িতে রেখে উধাও হয়ে গিয়েছিলি। নিজে নোংরা পাঁকের মধ্যে গলা অব্দি ডুবে আছিস আর আঙুলটা অন্যের দিকে তুলছিস। আমাকে ক্ষমা করে দিন আপনি, আমি সত্যটা আপনার কাছে লুকিয়েছি। আমি আসল অপরাধী, কিন্তু এই কথাটা শুধু আপনার কাছে নয়, আমার পরিবারের এবং সকলের কাছে লুকিয়ে রেখেছি। আমি আজ পর্যন্ত কখনো কাউকে কিচ্ছু জানতে দিইনি, তার কারণ এই ব্যাপারে আমি একজনের কাছে কথা দিয়েছিলাম। তুমি চিন্তা করো না বাবা, এই গুপ্ত কথা আমি আমরণ নিজের বুকের মধ্যে লুকিয়ে রাখবো, কখনো কাউকে কিচ্ছু বলবো না। তাহলে আজ আমরা 3 জন শপথ নিই যে এই সত্যিটা আমাদের বাইরে বেরোবে না। আরে নিজেকে নিরস্ত্র করে কি প্রমাণ করতে চাইছিস? সমানে সমানে লড়াই করতে চাস না? তাহলে ঠিক আছে। তুই একা আছিস না কেউ আছে তোর সাথে? একজন কলিগ আছে আমার সাথে। মার। কি করছো তোমরা দুজন? ছাড়ো। আমি জানি তুমি আমার ওপর রেগে আছো, তার মানে এই নয় যে তুমি আমার হাজবেন্ডের গায়ে হাত তুলবে। যদি আমরা রুল ভেঙে থাকি তাহলে আমাদের চালান কাটো, কিন্তু নিজের পাওয়ারটাকে মিস ইউজ করো না এএসপি ঈশান।
অনেক বড় মিথ্যে বলেছেন আপনি আমাকে। নম্রতা বীর আর তনুর মেয়ে বলে আমার ছেলের সাথে ওর বিয়ে দিয়ে দিলেন। আমি স্বীকার করছি আমি ভুল করেছি, আমি অপরাধী, কিন্তু ধোঁকা তো এই দিয়েছে আমাদেরকে। তনু আর বীরকে নিজের রক্তের সন্তানের থেকে বেশি ভালোবেসেছে, ওকে পালন করেছে, আর কখনো কাউকে বুঝতেও দেয়নি যে ওর শরীরে অন্য রক্ত বইছে। তাই এই সত্যটা ওরা কখনো কাউকে জানায়নি এবং আমাকেও বলতে দেয়নি। ওরা আমাকে শপথ করিয়ে নিয়েছিল আমি যেন এই সত্যটা কখনো কাউকে না বলি, কারণ তাতে নম্রতার জীবন শেষ হয়ে যেতে পারে। একজন বাবা মা হিসেবে ওরা কখনোই এটা চাইতো না। ও হলো সেই বাচ্চা যার বাবা জেলে কাটাচ্ছিল, ওর মা ওকে জন্ম দিয়েছিল। একে উপরওয়ালার আশীর্বাদ ভেবে নিজেদের বুকে আঁকড়ে ধরেছিল ওর বাবা মা। এই সত্যটা ওরাও তো জানতো, কিন্তু ওদের কাছে এটাই প্রাধান্য ছিল যে এই মেয়েটা যেন মানুষ হয়, ভবিষ্যৎ উজ্জ্বল হয়। বেআই মশাই, ওরাও তো আমাদের মতো মানুষ ছিল, আর যদি ওদের কাছে নম্রতাকে নিয়ে কোনো সমস্যা না হয় তো আমাদের সমস্যা হবে কেন? আরে ওকে মানুষ করেছি, বড় করেছি আমরা। ওর ওর শরীরে যে রক্তই বয়ে যাক না কেন, ওর শরীরের সমস্ত ভালোবাসা আবেগ সব তো আমাদের বংশের। আজকের সব থেকে বড় খবর, পুলিশ ডিপার্টমেন্টের সব থেকে বাহাদুর পুলিশ অফিসার এএসপি ঈশান একটা সিক্রেট মিশনে ভয়ঙ্কর ক্রিমিনালদের ধরতে গেছিল। খবর অনুযায়ী ওখানে প্রচন্ড গুলিবর্ষণ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি সেই গুলিবর্ষণে ক্রিমিনালরা নিহত হয়েছে নাকি এএসপি ঈশান শহীদ হয়েছেন। বিস্তারিত জানতে চোখ রাখুন এই নিউজ চ্যানেলে। এই সব কিছু নম্রতার জন্য হয়েছে। ওর জন্যই আমার ছেলেটা তো বিপজ্জনক মিশনে যাওয়ার আগে একবারও চিন্তা করলো না। আমি ঈশানের কাছে যাব, আমি আমার ছেলের কাছে যাব, আমি ঈশানের কাছে যাব। বেআই মশাই, আমি আপনার কাছে হাত জোড় করছি, একবার মানবিক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে দেখুন। ওর নিষ্পাপ আর ফুলের মতো মুখটা আপনার মনের ঘৃণা মুছিয়ে দেবে। আর এমনিতেও কারোর রক্ত কারোর পরিচয় হতে পারে না, পরিচয় তার স্বভাব, আচরণ আর শিক্ষায়। আর এই মেয়েটিকে আপনি শাস্তি দেবেন না যাতে ওর কোনো দোষ নেই। প্লিজ বেআই মশাই। আমাকে ক্ষমা করে দে রে মা। মা, আমি তোর কাছে সব সত্য গোপন রেখেছিলাম, আর আমি পুরনো কথাগুলো কখনো মনেও রাখিনি রে। ওই সত্যটা আমার কাছে সব থেকে বড় মিথ্যে ছিল। আর আমাকে বিশ্বাস কর, আমি তোকে আমার তনু আর বীরের মেয়ে হিসেবেই দেখেছি রে। আমাকে ক্ষমা কর রে মা, ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। মা, একজন সাহসী পুলিশ অফিসারের কাজ। এএসপি ঈশান নিজের জীবন বাজি রেখে একজন কুখ্যাত ক্রিমিনালকে গ্রেফতার করেছেন। এই মিশনে ওনার প্রাণও যেতে পারত। ঈশান, ঈশান, যেতে দাও আমায়। আসতে দাও। দাদা, ঈশান। মা, মা, কি হলো? আমি ঠিক আছি, আমি ঠিক আছি মা। ঈশান, কেন কেন এসব করছিস তুই? কেন কেন এসব
কিছু হয়ে গেলে আমাদের কি হবে মা। বাবা? তুই কি একবারও আমাদের কথা শান্ত চিন্তা হ, মা। করবি না? কেন করছিস এইসব? তুই এইসব নম্রতার কারণে করছিস, তাই না? ওর জন্য তুই নিজেকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিস, তাই না? এই যে তুই আমাকে বল, এই যে আমি তোর মা আর তোর বোন, আমরা কি তোর জন্য কিচ্ছু না? তুই কি একবারও আমাদের কথা চিন্তা করবি না? ওই মেয়েটাই কি তোর জন্য সবকিছু? তোর মরা বাচ্চা কি সব ওর জন্য? আমরা কি তোর কেউ নই? তোমার মায়ের নাম জ্যাসমিন, নূরের মা ওই তোমারও মা। তুই আমার সব থেকে প্রিয় নাতনি। আমি তোমার একমাত্র নাতনি। আমি তোকে এই সত্যটা বলতে পারিনি কারণ তোর বাবা মা আমাকে শপথ করিয়ে নিয়েছিল যে এই সত্যটা আমাদের তিনজনের মধ্যেই থাকবে। আমাকে ক্ষমা করে দে রে মা। এইসব আমার সাথে কি হয়ে গেল? সব শেষ হয়ে গেল। আমার সব শেষ হয়ে গেল। যাদেরকে আমি আমার মা বাবা ভাবতাম, তারা আমার মা বাবা নয়। আমি 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 দাদু দিদার নাতনি নই। ওই বাইরে আমার আর থাকলো না। ওই মানুষগুলোকে আমি নিজের ভাবতাম, তারা আমার নয়। সব শেষ হয়ে গেল। আমার কেউ নেই। আমার কে? ওই পরিবারে আমি কে? অনেক বড় মিথ্যে বলেছেন আপনি আমাকে। নম্রতা বীর আর তনুর মেয়ে বলে আমার ছেলের সাথে ওর বিয়ে দিয়ে দিলেন। মা, কি হয়েছে? আমি ঠিক আছি, তুমি চিন্তা করছো কেন? আমি জানি তুই ঠিক আছিস, কিন্তু কিন্তু আমি আমি ইন্সপেক্টর রণধীরের ছেলে, যার নাম ওই নম্রতার জন্য বদনাম হয়েছে। যদি আজকে আমি এই মিশনটায় না যেতাম, তুমি জানো লোকে কি বলতো? লোকে এটাই ভাবতো ওরা যা পড়েছিল, ওরা যা শুনেছিল সেটাই সত্যি। আমার বাবা একজন সৎ পুলিশ অফিসার ছিলেন। আমি সব সময় বাবার মতো হতে চেয়েছি। লোকে কত বদনাম করেছে বাবার নামে, কত প্রশ্ন উঠেছে বাবার সততা নিয়ে। সবাই বলেছে বাবা করাপ্টেড অফিসার। আমি এটাই প্রমাণ করতে চেয়েছি যে না আমার বাবা করাপ্টেড ছিল, আর না গভর্নমেন্টের ডিসিশন ভুল ছিল আমাকে পুলিশ অফিসার বানানোর। বাবা দেশের সেবা করেছেন, আর আমিও সেটাই করার চেষ্টা করছি। ছাড়, তুই আমাকে ভোলানোর চেষ্টা করিস না। আমি সব বুঝি। কি জানো তুমি? কি মনে হয় তোমার আমি তোমাদের কথা ভাবি না? তোমাদের নিয়ে চিন্তা হয় না? আমার চিন্তা হয় মা, নিজের থেকেও বেশি আমি তোমাদের কথা ভাবি। আর তাও যদি এরকম মনে হয় তাহলে তুমি বলো আমি কি করব? তুমি যা বলবে, যেমন ভাবে বলবে আমি করতে রাজি। বলো। আমি যেটা বলবো সেটা করবি তুই? হ্যাঁ মা, তুমি যা বলবে, যেরকম বলবে আমি করব। তাহলে তুই বিয়ে করে নে। सीने में दिल जैसे मरसा गया, एक पल में सब कुछ बिखर सा गया। বলে দাও এদেরকে যে নম্রতা তনু আর বীরের মেয়ে নয়। বলে দাও এদেরকে যে নম্রতা একজন ক্রিমিনাল, একজন খুনির মেয়ে। में सब कुछ बिखर सा गया। वारियां वारियां थी जाने वारियां, वारियां
নম্রতাকে ভুলে গিয়ে যার সঙ্গে বলবো তুই তাকে বিয়ে করে নে। তোর জন্য মেয়ে আমি খুঁজে আনবো, যে তোকে ভালোবাসবে, তোর খেয়াল রাখবে, তোকে সব। মা। প্লিজ, আজকে তুমি যা বলেছো আর কখনো বলো না। তুমি যেটা বলবে, যেরকম ভাবে বলবে আমি করতে রাজি, কিন্তু তুমি আমায় বিয়ের জন্য ফোর্স করবে না, প্লিজ। আমার ছেলের জীবনটা যে এইভাবে নষ্ট করেছে তারও কোনো দিন ভালো হবে না। যদি তোমার মা বাবা এত সত্যবাদী হয়ে থাকে তাহলে যাও গিয়ে জিজ্ঞাসা করো ওদেরকে যে তোমার কাছ থেকে এত বড় কথাটা লুকিয়ে যাচ্ছে কেন। কেন বলছে না তোমাকে যে তোমার আসল মা বাবা কে? তোমার মায়ের নাম জ্যাসমিন, নূরের মা ওই তোমারও মা। বলে দাও এদেরকে যে নম্রতা আসলে একজন ক্রিমিনালের, একজন খুনির মেয়ে। নম্রতার আসল বাবা মা কে? ওকে সত্যি একজন ক্রিমিনালের মেয়ে? আমি তোকে এই সত্যটা বলতে পারিনি কারণ তোর বাবা মা আমাকে শপথ করিয়ে নিয়েছিল যে এই সত্যটা আমাদের তিনজনের মধ্যেই থাকবে। আমাকে ক্ষমা করে দে রে মা। অনেক বড় মিথ্যে বলেছেন আপনি আমাকে। নম্রতা বীর আর তনুর মেয়ে বলে আমার ছেলের সাথে ওর বিয়ে দিয়ে দিলেন। বেচারি নিষ্পাপ মেয়েটার জীবন নষ্ট করে দিল ওই জ্যাসমিন। তনু, বীর, আমাকে ক্ষমা করে দে, তোরা ক্ষমা করে দে। আমি মিথ্যে বলতে পারিনি তনু। নম্রতার সত্যটা সবার সামনে বলে ফেল। কি জানি বুঝতেই পারছি দাদা, আমার তো খুব টেনশন হচ্ছে। আপনি কি আন্দাজ করতে পারছেন যে কোথায় না ভুলে যেতে পারে? কখন থেকে ফোন করার চেষ্টা করছি, ফোনও ধরছেন না। আমার তো এখন খুব ভয় করছে। তুই আবার কেন ফিরে এলি জ্যাসমিন? কেন ফিরে এলি? তুই তনুর জীবন নষ্ট করে দিয়েছিলি, এখন আবার নম্রতার জীবনটা নষ্ট করতে চাইছিস কেন? কেন মন করছিস? তাহলে দেখো এবার রুদ্রশেখর আর অদিত, ব্যাপারটা হলো মেয়াই। তোমাকে আবার কি জিজ্ঞেস করছি? এই চেয়ারটাও তো তোমাকে আমারই দেওয়া। হ্যাঁ, তো আমি কি বলছিলাম যে খেলাটা কিন্তু এবার ঘুরে গেছে। এবার তোমার বড় ছেলে অদিত কিন্তু তোমার মুখ উজ্জ্বল করার মতন অবস্থাতে আর নেই, কারণ ও নম্রতার স্বামী। আর নম্রতা হলো একজন ক্রিমিনাল, একজন মার্ডারারের মেয়ে। আই এম সরি সুইটহার্ট অদিত, নম্রতার জন্য তোমাকে কত কিছু সহ্য করতে হচ্ছে। কিন্তু নম্রতা কার মেয়ে বা কার মেয়ে না তাতে আমার কি যায় আসে? ড্যাড, এসব কি বলছে? তোমার বাবা খুব ভালো করে বুঝতে পারছে যে আমি কি বাজে কথা বলছি, তাই না? কিন্তু আমি একটা কথা ভাবছিলাম, যদি এই কথাটা পুরো মিডিয়াতে ছড়িয়ে যায় তখন? কিন্তু কি করে জানবে? যে কথা কেউ জানে না সে কথা আমরা না বললে সবাই জানবে কি করে? না, আমি তো এরকমটা চাই না। আমি তো চাই যে আমি চিৎকার করে করে গোটা মিডিয়াকে জানিয়ে দিই যে আসলে তোমাদের দুজনের সত্যিটা কি। কিন্তু কেন? এতে আপনার কি লাভ? আর হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এত সমস্যা কেন? আমার তোমাকে নিয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হলো যে আমার মেয়ে তোমার ওই অকর্মণ্য ভাইটাকে ভালোবেসেছে, যার কাছে না কোনো পাওয়ার আছে, না টাকা আছে, না পজিশন আছে, আর না কোনো যোগ্যতা আছে। তাই নিখিল এবার তার জায়গাটা নেবে, যার কাছে পাওয়ার আছে, টাকা আছে, পজিশন আছে,
আর যোগ্যতাও আছে। চেক মেট। তাহলে এবার নিখিল নেবে অদিতের জায়গা। তার মানেটা হলো আসন্ন অ্যাসেম্বলি ইলেকশনে তুমি আর দাঁড়াবে না, নিখিল দাঁড়াবে। নিখিল আর এমএলএ? হ্যাঁ, অসুবিধাটা কোথায়? কেন নিখিল এমএলএ হতে পারে না বুঝি? ওর রক্তেও তো পলিটিক্সই আছে। শুধু পার্থক্য এইটুকুই যে আগে বড় দাদা ইলেকশনে দাঁড়াতো, এখন ছোট ভাই দাঁড়াবে। হোয়াটস আ বিগ ডিল? তুমি কি আমাকে নিয়ে টেনশন করছো? আমার তরফ থেকে একদম নিশ্চিন্তে থাকো, আমি তো প্রপার ফান্ডিং পাঠাবো। আরে নিখিল তো জামাই হয় আমার। লুক অদিত, আই এম রিয়েলি সরি। আমার সত্যি খুব খারাপ লাগছে তোমার জন্য, কিন্তু কি বা করার আছে বলো? অসৎ সঙ্গে সর্বনাশ কথাটা আমি শুনেছিলাম, কিন্তু এইভাবে সেটা দেখবো কখন আমি ভাবতেই পারিনি। বেশি কিছু না, শুধু এইটুকুই ধরে নাও যে নম্রতার স্বামী হওয়ার শাস্তি ভোগ করছো তুমি। ড্যাডিনি কি বলছেন? এটা কি করে সম্ভব? পলিটিক্সে যে এবিসিডি জানে না, যার চেক আমি সাইন করি, তাকে উনি বলছেন এমএলএ বানাতে? তুমি ওনাকে বলো এটা সম্ভব নয়। শুনুন ম্যাডাম, আপনি জ্যাস হন বা জ্যাসমিন হন, যেই হন না কেন, আপনি এটা কেন ভাবছেন যে আপনি যেটা বলবেন সেটাই হবে? আরে রুদ্রশেখর, আমার কাগজের বাঘ। যে মহিলার কথা শুনে তুমি এত বড় বড় কাণ্ড ঘটিয়ে ফেললে, মার্ডার্স করে ফেললে, তার কথায় এতটুকু কাজ আর এতটুকু সিদ্ধান্ত তো তুমি নিতেই পারো। আর যদি আমরা না করি তো? তাহলে যে চেয়ারটায় বসার তুমি স্বপ্ন দেখছো না, সেই চেয়ারটা মাটির তলা থেকে আমি টেনে সরিয়ে দেব। একটা ফাটা নোটও পাবে না তুমি আমার তরফ থেকে। তারপর দেখে নিও কি করে লড়তে হবে। আর হয়েছেও তুমি এমএলএ। আর একটা কথা জীবনে কখনো ভুলো না, যে যদি আমি একবার পিছিয়ে যাই না, তাহলে তোমরা আর কোনোদিন এক পাও এগোতে পারবে না। আপনি আমাদের ব্ল্যাকমেল করছেন। হাউ ডেয়ার ইউ! আমি তোমাকে কেন ব্ল্যাকমেল করব? আর ডেয়ারিং এর আরেকটা নামও তো জ্যাসমিন। হ্যাঁ, ভয় সরালে হয়তো জয় পাওয়া যায়, কিন্তু জ্যাসমিনকে সরালে শুধু হার হবে, তাও যারা জ্যাসমিনের বিরোধিতা করে। ছেড়ে দে অদিত। যে কোনোদিন নিজের পরিবারের কথা ভাবেনি, সে আজ আমাদের কথা ভাববে কেন? বাহ বাহ বাহ, আজ তো তুমি আমায় খুশি করে দিলে রুদ্রশেখর। কত ভালো করে চিনে গেছো তুমি আমায়। আর যদি এখনো না চিনে থাকো, তাহলে ভালো করে চিনে নাও আর নিজের ছেলেকেও বুঝিয়ে দাও। আমি কিছু জিজ্ঞেস করছি না, বলছি দিস ইজ মাই অর্ডার। তাই আমি যেমনটা বলবো তোমরা ঠিক তেমনটাই করবে। তোমাদের বিরুদ্ধে আমি কোনো অ্যাকশন নেওয়ার আগে মেক শিওর যে তোমরা দুজন আমার প্ল্যানটা সাকসেসফুল করো। নিউজপেপার? তাহলে যে জঘন্য নিউজপেপারে আমার নূরের কাঁধটাও ঠিক করে আসেনি, এবার সেই নিউজপেপারে তোমাদের বড় বউয়ের ছবি ছাপানো হবে। তাও আবার সলিড বোল্ড আগুন লাগিয়ে দেওয়ার মতো হেডলাইনের সঙ্গে, যে পলিটিশিয়ান অদিতের স্ত্রী নম্রতা ক্রিমিনালের মেয়ে। আরে হতে পারে তারপর আবার আন্দোলন করতেও সবাই মাঠে নেমে পড়বে। এই রকম নেতা চাই না আমাদের, চাই না আমাদের, চাই না আমাদের। এমএলএ অদিত মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। আচ্ছা বাই।
অনেক হয়ে গেল স্লোগান দেওয়া, আর আমি অনেকগুলো পকোড়া খেয়ে ফেলেছি। থ্যাংক ইউ রুদ্রশেখর, খুব ভালো ছিল পকোড়াগুলো। বাই গাইস। রুদ্রশেখর, যখন এর পরের বার তোমার অফিসে আসবো না, তখন এখানে এমএলএ নিখিলের পোস্টার দেখতে চাই আমি। আরে নম্রতা, 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 আমি জানি না ওর সঙ্গে আমার কেন দেখা হয়েছিল। জেস ম্যাডাম, তোমার পতন কিন্তু খুব কাছেই। ছাড়বো না আমি ওই নম্রতাকে। ওকে কিছুতেই আমার ক্যারিয়ার নষ্ট করতে দেব না ড্যাড। যাই হয়ে যাক, আমি ওই নম্রতাকে শেষ করে দেব। এসব তোমার জন্যই হয়েছে ড্যাড। তুমি খুব খারাপ করেছো আমার সঙ্গে। আমি ওকে বিয়ে করতেই চাইনি, শুধুমাত্র তোমার জন্য ওই নম্রতাকে আমাকে বিয়ে করতে হয়েছে। আর এখন তোমার জন্য আমার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হবে। আরও একটা কথা ড্যাড, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে পলিটিক্সকে আমি জীবন আর আমার স্বপ্ন মনে করি। আর এখন তোমাকে যে যাই বলুক না কেন, তুমি আমার সঙ্গে অন্যায় করতে পারো না। তুমি আমার জায়গা নিখিলকে দিতে পারো না ড্যাড। চুপ কর। তুই কি ভেবেছিস সেগুলো আমার কাছে খুব সহজ? আমি নিখিলকে তোর জায়গায় দেখতে চাই না। তোকে এই জায়গায় পৌঁছানোর জন্য আমি সারা জীবন লাগিয়ে দিয়েছি। কিন্তু এটাও সত্যি, যদি আমাদের পলিটিক্যাল ফান্ডিং থেমে যায় আর নম্রতার সত্যিটা মিডিয়ার সামনে এসে যায় না, তাহলে ইলেকশনে আমরা কিছুতেই জিততে পারবো না। Whatever. I don't care. I don't give a damn. किस्मत तो किस्मत। নম্রতার আসল বাবা মা কারা? এ তাহলে সত্যি একজন ক্রিমিনালের মেয়ে। बुझ गए सपने आँखों में और আমি তোকে এই সত্যটা বলতে পারিনি কারণ তোর বাবা মা আমাকে শপথ করিয়ে নিয়েছিল যে এই সত্যটা আমাদের তিনজনের মধ্যেই থাকবে। আমাকে ক্ষমা করে দে রে মা। कोई ना दिल उत्ते चलदा जोर कोई ना। নম্রতা, আজ ওকে আমার জীবন আর আমার বাড়ি থেকে বের করে দেব। কি হয়েছে অদিত, আমাকে বলতো। আর তাছাড়া 5 ঘন্টা ধরে তুই আর তোর বাবা কি করছিস অফিসে, যে আমরাও যেতে পারছি না ওখানে? আর ওই মহিলা কে ছিল? ও এমন কি বলে দিয়েছে যে তুই নম্রতাকে এতবার ডাকছিস? বলে দাও সবাইকে যে নম্রতা একজন অবৈধ সন্তান, একজন ক্রিমিনাল, একজন খুনির মেয়ে। সব সত্যিটা আপনাদের বলে দেওয়া উচিত ছিল। এটা আমার ভুল মনে করে আমাকে ক্ষমা করে দিন। ও তার মানে জ্যাসমিন মাম্মা যেটা বলেছিল সেটা করেছে। বোমাটা ফাটলো সেটা তো আমিও জানতাম না। যাই হোক না কেন, আমার তো এতে ভালোই হবে। ক্রিমিনালের মেয়ে আমাদের বাড়িতে? হে উপরওয়ালা, এ কি খেলা খেলছো আমাদের সাথে? কে জানে কার অবৈধ সন্তান, কোন রক্ত বইছে শরীরে, কে জানে কাকে আমাদের ঘাড়ে চাপালো ওর পরিবারের লোকজন। এখন কি হবে বৌদি? ভাই, তুই তো অন্তত আমাকে বলতে পারতিস ব্যাপারটা। সব কষ্টটা নিজে সহ্য করলি, আমাদের পর করে দিলি তুই। কি বলবো দাদা, যখন নম্রতা একদম ছোট ছিল জ্যাসমিন ওকে ওর মায়ের থেকে সরিয়ে দিয়েছিল। ও তনুর প্রতি বদলা নিতে চেয়েছিল, তাই ওকে সারা জীবন একটা মিথ্যের বোঝা চাপিয়ে দিয়েছিল। কিন্তু আমার তনু আর বিয়ের ওকে আপন করে গ্রহণ করেছিল। নম্রতাকে নিজের রক্তের সন্তানের মতো মানুষ করে বড় করেছে। সেই জন্য ওরা মনে প্রাণে চাইতো যে নম্রতার জীবনের সত্যটা পৃথিবীর কেউ যেন কখনো জানতে না পারে। কারণ ওরা জানতো যে যদি এমনটা হয় তাহলে ওই মেয়েটাকে কেউ বাঁচতে দেবে না। সবাই সেটাই বলে খোঁটা দেবে, যেটা এখন বলছে খুনির মেয়ে, অপরাধীর মেয়ে, পরিচয়হীন সন্তান। বৌদি, আমার না খুব ভয় করছে। দিনেও মনে হয় লাইট জ্বালিয়ে রাখতে হবে, সিসিটিভি লাগাতে হবে বাড়িতে। ও যদি আমাদের বাড়িতে হামলা করে কি হবে তখন? হে বাবা! আরে তুমি এসব কি বলছো কি? আরে ও নিষ্পাপ একটা মেয়ে, ওকে ভয় পাওয়ার তো কি হয়েছে? ওর হাতের মালাই কোপ্তা তো খুব পছন্দ তোমার, তাই না? যেদিন পেটের মধ্যে তোমার ছুরি ঢুকিয়ে যা খাইয়েছে সব বার করে নেবে, তখন বুঝবে তুমি। হ্যাঁ, এসব আপনারা কি বলছেন? নম্রতা, আমি এসব কিচ্ছু জানতাম না। আরে কি করে জানবে তুমি?
তোমার দাদু তো সব সত্যিটা লুকিয়ে রেখেছিলেন। উনি নম্রতা ছাড়া আর কারোর কথা ভাবেনি না, কিন্তু আমি এটা কিছুতেই হতে দেব না। এই মিথ্যের ফলনাকে ভোগ করতেই হবে। কাম ডাউন দাদা, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তো হতে পারে, নিশ্চয়ই বুঝতে কোনো ভুল হয়েছে। এই কথাটা যেন বাড়ির চার দেয়ালের বাইরে না যায়। যদি বাইরে যায় না, আমাদের সম্মান ধুলোয় মিশে যাবে, আমার এতদিনের পরিশ্রম জলে যাবে, আর সেটা আমি হতে দেব না। দেখো, তুমি এবার আমাকে আটকেও না ড্যাড। তোমার কথাতে আমি ওকে বিয়ে করে অর্ধেক তো শেষ হয়েই গেছি, তাই দয়া করে তুমি আমাকে আর পুরো শেষ করে দিও না। নম্রতা! ঈশান, দাদা, ঈশান, কি হয়েছে ঈশান? তুই কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? কি হয়েছে বাবা? ঈশান, এনে জলটা খা। জল। হ্যাঁ। মা, নম্রতা কোনো বিপদে পড়েছে, আমাকে যেতে হবে। এবার তুই থাম ঈশান। এসব কি করছিস তুই? তুই কি জানিস না ও আমাদের সাথে কি করেছে? ও আমাদের সুন্দর জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আর তুই ওর জন্য নিজেকে এভাবে শেষ করে দিচ্ছিস। ম্যাডাম, ম্যাডাম, নম্রতা বৌদি গোটা বাড়িতে কোথাও নেই। ওনার ফোনটাও তো রুমের মধ্যেই ছিল। মহেশ বলছিল বৌদিকে নাকি বাইরে যেতে দেখেছে। বাইরে যেতে দেখেছে? ও গড, জানি না বৌদি কি অবস্থায় আছে। আমরা যখন এত শক পেয়েছি বৌদির, তাহলে আমার তো ভয় হচ্ছে ওর কোনো ক্ষতি না হয়ে যায়। আমাদের গিয়ে ওকে খোঁজা উচিত। ঠিক বলেছিস, ওকে খুঁজতেই হবে। ও নিশ্চয়ই দাদু দিদার কাছে গেছে। আপনাদের ওই বাড়িতে চেক করা উচিত। চল নিখিল। তুই দাঁড়িয়ে আছিস কেন? জাগিয়ে খোঁজ। তোর স্ত্রীও, ওকে খুঁজে নিয়ে আয়। ওর যদি কিছু হয়ে যায় না, খুব বিপদে পড়বো। ওর আবার কি হবে? ওর আইএসপি ওর কোনো ক্ষতি হতে দেবে না। আমি শিওর যে ও ওর কাছেই গেছে। তবে একটা কথা, ওকে জীবন থেকে সরানোর একটা কারণ তো পেয়েই গেছি। কিছু সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পরেও থেকে যায়, আমরা না চাইলেও। দাদা, মল্লিকা, আমার মনে হচ্ছে নম্রতার সাথে খারাপ কিছু ঘটেছে। ও কোনো বিপদে আছে। আমি জানি যে আমাকে যেতে হবে। এনাফ দাদা, অনেক হয়েছে। তুই নিজেই তো বলছিলিস আমাদের মুভ অন করা উচিত, কারণ ওরা তো মুভ অন করে গেছে। তাহলে এখন এখন কি হলো? দেখ, যদি ওর কিছু হয়েও থাকে না, তাহলে ইটস ওকে। ওর কাছে ওর ফ্যামিলি আছে যারা ওর খেয়াল রাখবে। ওর নতুন ফ্যামিলি। ও এখন ম্যারিড, হাজবেন্ডও আছে। তোকে এখন ওর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, অনেক হয়েছে, ভুলে যা সবকিছু। ফাইন। তোর শরীরটা ভালো নেই, তুই বিশ্রাম কর। আমার মন ভুল বলছে না। আমি জানি নম্রতা কোনো না কোনো বিপদে পড়েছে। নম্রতা ফোনই তুলছে না আমার। আমি জানি আমার উপর রেগে গেছে, কিন্তু ওর সাথে আমাকে কথা বলতে হবে দাদা। আমি খুব ভয় পাচ্ছি। জানি না আমাদের মেয়ে এই পরিস্থিতিতে, এই পরিবেশের সাথে কিভাবে লড়বে, নিজেকে সামলাবে। আমাকে যেতে হবে দাদা। আরে আমি কাকু, আমিও যাচ্ছি ওর সাথে। দাদু, বৌদি এখানে এসেছে? নম্রতা না তো। আরে আমরা তো যাচ্ছিলাম দেখা করতে। সত্যি বলতে নম্রতা বাড়িতে নেই দাদা। কে জানে কোথায় যে গেল মেয়েটা। কি বাড়িতে নেই? আরে বাবা, বাড়িতে নেই তো কোথায় গেছে ও? তুমি একদম টেনশন করো না, আমি বৌদিকে যেভাবে খুঁজে বার করবো। দাদা এমনি তো গেছে ওকে খুঁজতে, ঠিক পেয়ে যাব। ওর সাহস কি করে হলো এইভাবে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার? মনে হচ্ছে নিশ্চয়ই ও ঈশানের কাছেই গেছে। ওর কাঁধে শুয়ে হয়তো এতক্ষণ কাঁদছে। তবে যাই হোক, আমার কিছু যায় আসে না। অন্তত আমার ড্যাডকে তো বলতে পারবো যে এই কারণের জন্যই ওকে আমি ছেড়ে দিচ্ছি। আমায় গিয়ে দেখতে হবে নম্রতা ঠিক আছে কিনা। আমায় যেতে হবে।
বলছি মল্লিকা, কিছু না কিছু একটা হয়েছে, আমাকে একবার গিয়ে দেখতে দে। আমার কথাটা তো দাদা প্লিজ দরজাটা খোল দাদা দাদা মিস্টার অদিত, ওয়াও, এখানে কি হয়েছে? ডেস্টিনেশন তো আগেই বদলে ফেলেছেন, বোধহয় রাস্তাটা বদলাতে ভুলে গেছেন, তাই তো ভুল করে এই রাস্তায় চলে এসেছেন। কিন্তু এখন এখানে না আপনার আর কোনো কাজ নেই, কারণ আপনার বউয়ের সঙ্গে আমার আর আমার দাদার কোনো সম্পর্ক নেই, আর কোনো দিনও হবেও না। আর না তো আমার আপনার সঙ্গে সম্পর্ক আছে। মানে নম্রতা এখানেও আসেনি, তাহলে গেল কোথায়? আমরা এত শখ পেয়েছি, তাহলে ওর কি অবস্থা হচ্ছে এখন? ওর কোনো ক্ষতি না হয়ে যায়। নিখিল যা বলেছে তা যেন সত্যি না হয়, ও হঠাৎ করে কিছু না করে ফেলে। ওকে আলাদা আলাদা ডিরেকশনে খুঁজতে যাওয়া উচিত। এক কাজ করি, আমি আর পিসেমশাই হাইওয়ের দিকে যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আর দাদা না বাজারের দিকটা দেখি। হ্যাঁ, রেলওয়ে আর বাস স্টপে আমি যাচ্ছি, যদি ওখানে থাকে। হ্যাঁ, আমি আর দিদি গুরুদ্বারায় গিয়ে দেখি, হয়তো ওখানে সেবা করে মন হালকা করছে। চলো 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 চলো। হ্যাঁ মামি বলো। তুমি জানো, তোমার মা তো মনে হচ্ছে সারা বাড়িতে আরশোলা মারা স্প্রে করে দিয়েছে। সত্যি বলছি, সবাই এদিকে ওদিকে ছটফট করতে করতে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আর মাম্মার রাস্তা এবার পরিষ্কার হয়ে গেছে। মামি, নম্রতার ব্যাপারে এই কথাটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। ইউ নো হোয়াট, আমার না সব সময় নম্রতাকে অসহ্য লাগতো। সব সময় খুব হিংসা হতো এটা ভেবে যে মাম্মা ওকে বীর আঙ্কেল আর তনু মাসিকে দিয়ে দিয়েছিল। ছোটবেলা থেকে এটা নোটিস করেছি যে ওর কাছে সেই সব কিছু আছে যেটা আমার কাছে নেই। বীর আঙ্কেল আর তনু মাসি ওকে খুব ভালোবাসতো। ওপরওয়ালাকে দোষ দিতাম আমি যে আমার ভাগ্য ওর মতো কেন ভালো নয়। ওর ভাগ্য এত বেশি ভালো, কিন্তু এবার মনে হচ্ছে যে আমার ভাগ্য ওর চেয়ে অনেক ভালো। সত্যি মামি, নম্রতার জন্য আমার খুব খারাপ লাগছে। কোনো প্রয়োজন নেই নূর অত খারাপ লাগার। আর এতে খারাপ লাগার কি আছে? খারাপ লাগছে তুমি এটা ভাবো যে তোমার ভাগ্য ভালো নয়, খুবই ভালো। অন্য মায়েরা তো বই খাতার উপর নিজের বাচ্চাদের শুধু নাম লেখে, কিন্তু তোমার মা তোমার ভাগ্য লিখছে। সত্যি আমি তো এটা জানতামই না যে মাম্মা এতটা পাওয়ারফুল। নম্রতা এবার অদিতকে নিয়েই ডুববে, আর অদিতের পলিটিক্যাল ক্যারিয়ার ওটা খুব শীঘ্রই ডুবতে চলেছে, আমি দেখতে পাচ্ছি। উফ, কি দারুণ প্ল্যান করেছে না আমার মাম্মা। বড়জনের সিংহাসনে ছোটজন বসবে, এই জন্যেই আমার মাম্মার নাম শুনে ওরা এত ভয় কাঁপে। নম্রতার ছবি কাউকে দেখাবি না, কিন্তু যদি লোকে জানে যে আমাদের বাড়ির বউ পালিয়েছে, একেবারে ঢিটি পড়ে যাবে, বুঝলি? মেয়েটাকে রক্ষা করো, খুঁজে দাও ওকে। নম্রতা, সত্যি আমার মাথা খারাপ করে দেবে এই মেয়েটা।
পেলি? না, ওকে পাইনি ড্যাড। ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। জানি না আমার দিদি কোথায় আছে, কি অবস্থায় আছে। তুমি ওই ক্রিমিনালের মেয়েটার জন্য চিন্তা করছো? এই তো ভালোই হলো, দেরি হলেও জানতে তো পেরেছি, নয়তো ও কোন দিন আমাদের সব শেষ করে দিত আর আমরা জানতেও পারতাম না। আর এখন তোমারও বোন কোথায় রইলো? হ্যাঁ, শুনলে না তুমি? কার রক্ত বইছে শরীরে? এবার চিন্তা করা ছাড়ো। ওর জন্য চিন্তা হবে না কেন? এত বছর ধরে ওকে আমার দিদি বলে জেনেছি, আমার চিন্তা তো হবেই। চিন্তা করা উচিত নাকি আনন্দ করা উচিত? অভিরাজ, কিছু জানতে পারলে? না কাকি, কোথাও খুঁজে পাচ্ছে না, কিছু বুঝতে পারছি না কি করব। অভিরাজ, জানতে পারলে? কাকু কিছু বুঝতে পারছি না, কোথায় যেতে পারে ও? একজনই আছে যে আমাকে সাহায্য করতে পারে, সে হলো ঈশান। একজনই আছে যে আমাকে সাহায্য করতে পারে, সে হলো ঈশান। আই লাভ ইউ। কি অদ্ভুত একটা সময়। আমরা একে অপরকে ফিল তো করতে পারছি, কিন্তু ছুতে পারছি না। আমাদের মধ্যে এত দূরত্ব থাকা সত্ত্বেও কিছু একটা আছে আমাদের মধ্যে। আমি এটা ফিল করতে পারছি যে ওর সাথে কিছু খারাপ ঘটেছে, কিছু তো একটা হয়েছে যেটা আমি জানি না। কিছু একটা হয়েছে যেটা ঠিক নয়। জানি না কি করব, কিভাবে করব, কিছু বুঝতে পারছি না। নম্রতা, নম্রতা কোথায় গেল? লাইফে এত টেনশন আমার কোনোদিনও হয়নি। আমার মাথা যেন ফেটে যাচ্ছে। একবার যদি এই নম্রতাকে পাই না, তাহলে ওর আমি মজা দেখাবো। হ্যাঁ দাদু। ঈশান, তোমার সাথে দেখা করতে চাই, আর কিছু জরুরি কথা আছে নম্রতার বিষয়ে। নম্রতা ঠিক আছে তো দাদু? না, কিছুই ঠিক নেই বাবা। নম্রতা কোথায় চলে গেছে আর খুঁজেও পাচ্ছি না। হ্যালো, তুমি চিন্তা করো না, ও যেখানেই থাক আমি ওকে খুঁজে বার করবোই। নম্রতার কিচ্ছু হবে না। আর একটা কথা বাবা, যা তোমার অবশ্যই জানা উচিত বাবা, ও কেন চলে গেল। জেসমিন ওর জীবনের সত্যিটা জানিয়ে দিয়েছে যে নম্রতা তনু আর বীরের সন্তান নয়, একজন ক্রিমিনালের সন্তান। এটা শুনেই ও বাড়ি ছেড়ে চলে গেছে। আমি খুব ভয় পাচ্ছি যে ও না নিজের কোনো ক্ষতি করে বসে। ঈশানী নম্রতার দুঃখ সুখের সাথে। নম্রতার কষ্ট ওই বুঝবে। ও নিশ্চয়ই জানে নম্রতা এখন কোথায়। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। কি হয়েছে এখানে? একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্যার। সবে মাত্র বোধহয় বিয়ে হয়েছিল আর ঘর থেকে পালিয়ে এসেছিল। ওনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। নম্রতা কোথায় চলে গেছে আর খুঁজেও পাচ্ছি না।